মাইশা নাকি? কি অবস্থা তোমার? এই তো ভালো। আপনার কি খবর? শুকিয়ে গেছেন একেবারে। আমি এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম। সে হাসলো। হাসি দেখে মনে হলো শত বছরের ক্লান্তি পরিশ্রান্ত মুখখানিতে ঝুলছে এক ফালি জীর্ণ সুখ। এই তো। ইলেকশন নিয়ে খুব ব্যস্ত তাই না? সারাক্ষণ দৌড়ের উপর আছেন। ওই একটু একটু। এমপির ছেলে, তার উপর মন্ত্রী পদে আছেন, তার জন্য একটু। হ্যাঁ বুঝতে পারছি, সেই জন্যই আজকাল সিগারেটটাও খাওয়া হচ্ছে তাই না? বুকের উপর হাত রেখে ভাবুক গলায় বললাম আমি। মন্ত্রীপুত্র বিভ্রান্ত চোখে তাকাতেই ইশারা করলাম ঠোঁটের দিকে। কয়লা খনি দেখেই টের পেয়েছি। তাছাড়া কি? যে হারে পাইচারি করেন রাত বেরাতে, সত্যি করে বলুন তো জিনটিন কিছু আসর করেছে কিনা? নইলে মাঝরাতে ওরকম ভূতের মতো হাঁটাহাঁটি করেন কেন? মন্ত্রীপুত্র অবাক হলো বোধহয়, চুপ করে রইল। আমি তাকে ধাঁধা থেকে বের করে বললাম, সেদিন ছাদ থেকে কাপড় আনতে ভুলে গিয়েছিলাম। পরে অনেক রাতে ছাদে গিয়ে দেখেছি আপনাকে একা একা হাঁটছিলেন। ও আচ্ছা। আবারও চুপ করে রইল। আমার হঠাৎ করে লোকটার এই নীরবতা পছন্দ হলো না। সমস্যা কি এর? বললাম, ইলেকশন নিয়ে কিছু হয়েছে নাকি অন্য সমস্যা? বলতে পারেন আমাকে। না না, সমস্যা না, ইলেকশন নিয়ে ব্যস্ততা। ঠিক আছে আমি আসি। যাও। সায় জানিয়ে দুজন দুপথে চলে যাচ্ছিলাম। কয়েক পা এগিয়ে হঠাৎ কি মনে হতেই পেছনে ফিরে দেখি মন্ত্রীপুত্র দাঁড়িয়ে আছে। আমাকে ফিরতে দেখে অপ্রস্তুত হলো। কিছু বলবে? বিড়ি সিগারেট খাওয়া কমানো যায় না? শুধু শুধু ঠোঁট পুড়িয়ে কি লাভ, স্বাস্থ্যের ক্ষতি ছাড়া? কমিয়ে দেবেন ঠিক আছে? এই প্রথম এত অধিকার বোধ নিয়ে কথা বললাম কাউকে। ফলস্বরূপ মন্ত্রীপুত্র প্রতিক্রিয়া হলো দেখার মতো। বেচারা ফেল ফেল করে চেয়ে রইল। আমি এক প্রকার দৌড়েই পালিয়ে এলাম। এরপর এক রাতে মন্ত্রীপুত্র কল করলো আমাকে। সেই প্রথম অচেনা নাম্বার দেখে রিসিভ করব না ভেবেছিলাম। পরে কি যেন মনে হতেই রিসিভ করে ব্যালকনিতে দাঁড়ালাম। দেখলাম মন্ত্রীপুত্র ছাদে উঠেছে। আজ পায়চারি করছে না, বরং স্থির দাঁড়িয়ে, হাতে সিগারেট অন্য হাতে, এক হাতে সিগারেট অন্য হাতে কানে ধরে রাখা ফোন। কার সঙ্গে কথা বলছে? আমার দুশ্চিন্তা দূর করে ইথারের অপর পাশে ভেসে এলো মন্ত্রীপুত্রের কণ্ঠস্বর। মাইশা, জেগে আছো? না, নাক ডেকে ঘুমোচ্ছি। আপনি? বেলকনিতে দাঁড়িয়ে বুঝি নাক ডেকে ঘুমানো যায়? যদি যায় তবে আমিও ঘুমাচ্ছি, ছাদে ঘুমাচ্ছি। আমি আর চোখে তাকালাম সেদিকে। মন্ত্রীপুত্র এদিকে ঘুরে দাঁড়িয়েছে, দৃষ্টি সোজা এই বরাবর। আমি হাসলাম। বাহ, ভালো তো, হাঁটতে হাঁটতে ঘুমিয়ে নিন, একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। ওপাশ থেকে কেবল হাসির শব্দ এলো, কোনো জবাব এলো না। আমরা নিশ্চুপে এই নীরবতা উপভোগ করতে লাগলাম। দুজনের ধীর গতিতে নেওয়া প্রশ্বাসের চাপা আওয়াজ ছাড়া আর কিছুই নেই। এইভাবে কতক্ষণ কেটেছে মনে নেই। আচমকা একটা ভাবনা আসতেই আমি জিজ্ঞেস করে বসলাম, আপনার কি মন খারাপ? মন্ত্রীপুত্র সে বোধ করি এ প্রশ্নেই অপেক্ষাতেই ছিল। উত্তর এলো প্রায় সঙ্গে সঙ্গেই। হুম, আমার খুব মন খারাপ। মাইশা, তুমি একটু মন ভালো করে দেবে? ইস, কি করুণ শোনালো ওর কণ্ঠটা। আমার বড় মায়া লাগলো। বুকের ভেতরটা উথাল পাথাল করে উঠলো কেমন। কিন্তু আমি কি বলবো? কি মনে বললে ভালো হবে তার? আমাকে সম্পূর্ণ চমকে দিয়ে সে দৌবাত বলে বসলো। আমি তোমার কাছে চলে আসি মাইশা, একটু ভালোবেসে জড়িয়ে ধরবে? মন্ত্রীপুত্র যে কি পাগল সেটা আমি টের পেলাম সে রাতে। চলে আসবো বলেই লোকটা ফোন কেটে দিল। বরং 2 মিনিটের মাথায় তাকে দেখা গেল তাদের বিল্ডিংয়ের গেটে। তাদের বিল্ডিংয়ের মুখোমুখি আমাদের বিল্ডিং। আমি মাথা ঝুঁকিয়ে নিচে তাকালাম। ইশারায় জিজ্ঞেস করলাম ঘটনা কি? মন্ত্রীপুত্র আমাকে ঘটনা না বলে হাসলো। আমাকে ইশারায় অপেক্ষা করতে বলে মিলিয়ে গেল রাস্তার আড়ালে। বুঝলাম সে রাস্তা পার হচ্ছে, কিন্তু করবেটা কি? আমাদের বিল্ডিংয়ে এই মুহূর্তে আসা সম্ভবই না। বাড়িওয়ালি 10টায় গেটে তালা ঝুলিয়ে দেন, আর এখন বাজে 12:30। মন্ত্রীপুত্রের জন্য কে দরজা খুলবে? হিন্দিতে বুঝিয়ে পরিস্থিতিকে বুঝতেই বলে, মুমকিনই নেহি না মুমকিন হ্যাঁ। আমি ব্রু কুচকে তাকিয়ে রইলাম রাস্তায়। দেখা যাক কি হয়। একটু পর ধূপ করে একটা আওয়াজ হতেই চমকে ফিরে তাকালাম। মন্ত্রীপুত্র স্পাইডারম্যান স্টাইলে
বসে আছে ছাদে, আমাকে দেখে তাকালো। মাইশা, এলেন কি করে? অবাক না হয়ে পারলাম না। মন্ত্রীপুত্র একটা চুটকি বাজিয়ে বলে উঠল, ঠোঁটে তার রহস্যের ভিড়। ম্যাজিক? আমি ভেঙচি কাটলাম। ম্যাজিক না ঘোড়ার ডিম? সে বাণিজ্য মন্ত্রীর পুত্র শোয়েব খান। দাপট দেখিয়ে দরজা খুলতে কতক্ষণ, কিন্তু লোকটা একটা উন্মাদ। তার এই দাপটের ফলাফল আমার উপর কেমন ভারী পড়বে ভাবতেই চিন্তায় অস্থির হতে হলো। মন্ত্রীপুত্র এগিয়ে এসে বলল, এত চিন্তা কিসের? আরে আমি ওই ছাদ দিয়ে এসেছি। ওই বাড়ির মুসা আমার দোস্ত লাগে। আমি পাশের বাসার ছাদের দিকে তাকালাম। এই বিল্ডিং থেকে একতলা উঁচু সেটা। ওখান থেকে লাফ দিয়ে এসেছে মন্ত্রীপুত্র? মাথা খারাপ? একটু রাগান্বিত স্বরে বললাম, এত কাহিনী করার কি প্রয়োজন ছিল? ওখান থেকে পড়লে কি হতো জানেন আপনি? মেরুদণ্ডের হাড়ের কয়েক টুকরো হতো, ধারণা আছে? সে অবুঝের ন্যায় মাথা নাড়ালো। হুম, নেই। তুমি একটু ধারণা দাও তো মাইশা। মুখটাকে একেবারে বাচ্চা বানিয়ে ফেলেছে। খুবই আদুরে লাগছে দেখতে। আমি প্রসঙ্গ বদলে নিলাম। মন খারাপের কারণ সে বলল না। কি হয়েছে? তেমন কিছু নয়, মাঝে মাঝে মনের মধ্যে একটা খামোশ ভাব চলে আসে না? কিচ্ছু ভাল লাগে না, কিচ্ছু করতে ইচ্ছে করে না, কেবল ইচ্ছে করে। তখন কি কেবল বিড়ি খেতে ইচ্ছে করে সারাদিন? যখন তখন? ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়লাম আমি, ইশারা তার হাতের ওই সিগারেটের দিকে। হঠাৎ করে মন্ত্রীপুত্রের ভোল পাল্টে গেল। হেসে ওটা ফেলে দিয়ে বলল, তুমি জানো লোকে বেশি বিড়ি খায় কেন? হুম। মাথা নাড়াতেই সে দুষ্টু হাসি দিল। বউকে যারা নিয়মিত চুমু খেতে পারে না তারাই বিড়ি খায়। আমার তো বউ নেই, তাই আর কি। আমি সরু চোখে তাকাতে খানিকটা ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আমি আর সিগারেট খেতে চাই না মাইশা, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আমি আমার বুকের ভেতরটায় তোলপাড় শুরু হলো। মুখ ফিরিয়ে নিলাম। ভীষণ বোকা আর জেদি মন্ত্রীপুত্রের এই তোলপাড়ের কারণ বোধহয় কোনো দিনও বলতে পারবো না আমি। না তাকিয়েও বুঝতে পারলাম শোয়েব তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ওর তীব্র এই শানিতের দৃষ্টির সামনে আমার হৃৎপিণ্ডের লাবডাব বাড়তে লাগলো ক্রমশ। কিছুক্ষণ নিস্তব্ধ চেয়ে থাকবার পর আচানক শোয়েব আমার পেছনে এসে দাঁড়ালো। তার বুকে পিঠ ঠেকলো আমার। ত্বরান্বিত সরতে গিয়েছি, সে হাত ধরে ফেললো। কানের খুব কাছে মুখটা এনে ঢিমে যাওয়া কণ্ঠে আবদার করলো, তোমাকে একটু জড়িয়ে ধরি মাইশা, প্লিজ। আমি গলে শেষ। তোলপাড় করা নিজের শরীরটাকে দু হাতে আঁকড়ে ধরলাম আমি। মন্ত্রীপুত্র উত্তর পেয়ে গেল, শক্ত করে জড়িয়ে নিল আমায়। নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, শোয়েবের ব্যস্ততা বাড়ছে। তবে সব ব্যস্ততার মাঝেও সে আমার খেয়াল রাখছে। নিয়মিত দেখা হচ্ছে, কথা হচ্ছে দুজনের। আমার শপেও ভালোই বিক্রয় টিক্রয় হচ্ছে, ব্যবসা জমে উঠেছে। অনলাইনে রোজ শয়ে শয়ে অর্ডার আসে, সেগুলোর পার্সেল রেডি করা, ডেলিভারি করা, সমস্ত হিসেব নিকেশ রাখা চারটিখানি কথা নয়, বাড়তি সময় লাগে। 24 ঘন্টার এই ছোট্ট দিনে বাড়তি সময় পাবো কোথায়? তাই মন্ত্রীপুত্রের সঙ্গে সাক্ষাৎ কমিয়ে দিয়েছি। তার ভাগে সময়টুকু দোকানে ব্যয় করছি। মন্ত্রীপুত্র তাতে বেজায় খ্যাপা। তোমাকে এত কষ্ট কেন করতে হবে মাইশা? আমি কি তোমার খরচ অ্যাফোর্ড করতে পারি না? ওসব তোমার বাবার টাকা শোয়েব। বাবার টাকা আমাকে দিবে কেন? কে বলেছে বাবার টাকা? আমার নিজেরও টাকা আছে, নিয়মিত কনসার্ট করি আমি, বাবাদের পৈতৃক ব্যবসার অংশীদার। আমার কিছু নেই বলছো? মন্ত্রীপুত্র নাক ফুলিয়ে প্রতিবাদ করলো। আমি দুষ্টুমি করবার লাভ ছাড়তে পারলাম না। তোমার কনসার্ট থেকে টাকা আসে? 1 টাকাও টিকিট বিক্রি হয় না? সব তোমার অ্যাডমায়াররা কিনে ফেলে। হামেশার মতো মন্ত্রীপুত্র রাগ করলো, নাকের ডগা ফুলল, চোয়াল হলো শক্ত। তথাপি সে ক্রোধের প্রকাশ ঘটালো না, বরং কিঞ্চিত অনুরাগের সুরে বলল, আমার গান নিয়ে তুমি ছাড়া আর কারোরই সমস্যা নেই। তুমি বেশি খুঁতখুঁতে বলেই এত খুঁত ধরো, অন্য কেউ তো এভাবে বলে না। ওরা বলে না কারণ বললে ওদের ফায়দা হাসিল হবে না। আমি বলি কারণ না বললে আমার কোনো ফায়দা নেই। মুখের সামনে মিথ্যে তোষামোদকারীর চেয়ে নিন্দুক হওয়া ভালো।
আমার অখণ্ড যুক্তি শুনে মনমরা ভাব করে শোয়েব। দুঃখী দুঃখী কণ্ঠে আক্ষেপ জানায়, বেছে বেছে এরকম নিন্দকি জুটলো কপালে। কি করবে, জুটে গেছে, এখন সব সয়ে নাও। আমি হেসে ওর কাঁধে মাথা রাখি। মন্ত্রীপুত্র আলগোছে জড়িয়ে নেয় আমায়, কিন্তু আমার খরচ বহন করার প্রসঙ্গ ওখানেই ইতি ঘটে না। মন্ত্রীপুত্র প্রায় একই কথা তোলে। আমার কষ্ট সে সইতে পারে না। ভার্সিটির লেখাপড়া, অ্যাসাইনমেন্ট, মিড, ফাইনাল, অনলাইনের বিজনেস, মডেল খোঁজা, প্রমোট করা, পার্সেল রেডি, ডেলিভারি, হাজারটা ঝক্কি আমার। এত ঝক্কি পোহাচ্ছি বলে প্রায় রাগ করে। সেদিন বিকেলে মেলায় যাবার কথা। পুলিশ লাইন্স মাঠে মেলা বসেছে। মন্ত্রীপুত্র বলেছিল আমাকে সঙ্গে নিয়ে যাবে, সময় মতো তৈরি হতে, কিন্তু শপের কাজে এত মগ্ন ছিলাম যে নির্ধারিত সময় কখন পেরিয়ে গেছে টের পাইনি। ঘণ্টাখানেক পর মন্ত্রীপুত্র শপে এসে হাজির।